আচ্ছা, মোটামুটি এখানে সবাই বাড়িতে নিজে ওয়াটার চেঞ্জ নিজে করে। বেসিক কনসেপ্টটা আছে যে এইভাবে করতে হয়। তাহলে কি কি মিস হয়, যেগুলোর জন্য প্রবলেম হয়, কি কি জিনিসগুলো আমরা নেগলেক্ট করে যাই, ভাবি যে এটা দরকার হয়তো নেই, বাট একটা টোটাল ইকোসিস্টেমে হয়তো ওই পয়েন্টটার খুব ভ্যালু আছে, বা চাই না হয়তো যে এটা না করলেও হয়ে যাবে, বা আমার অল্টারনেটিভ এটা আছে, আমি চালিয়ে দিচ্ছি আর কি। তো এইরকম কিছু কিছু জিনিসগুলো নিয়ে আজকে মেনলি কথাবার্তাগুলো হবে, পুরো একদম নিজেদের মতো করে। হাউ অফেন মানে এটা করা উচিত, মানে সব ট্যাঙ্ক সাইজে কি একই শিডিউল মেনটেন করতে হয়? ট্যাঙ্কটা 1 ফুটের হোক কি 5 ফুটের হোক, ইকোসিস্টেমের ব্যালেন্সিং পয়েন্ট বা ইকোসিস্টেম যেভাবে তৈরি হয় সেটা সমস্ত ট্যাঙ্কে সিমিলার ওয়েতে হয়, অলমোস্ট সিমিলার ওয়েতে হয়। তো সেইভাবে দেখতে গেলে হ্যাঁ ইয়েস, একটা 1 ফুটের ট্যাঙ্কেও যেরকম আমরা রেগুলার মেনটেন করব উইকলি, একটা 5 ফুট 7 ফুট 10 ফুটের ট্যাঙ্কেও সিমিলারলি মেনটেন করতে হয়। কিছু কিছু জায়গায় দেখা যায় ছোট ট্যাঙ্কের মেনটেন্যান্স একটু বেশি হয় বড় ট্যাঙ্কের থেকে, কারণ একটা বড় ট্যাঙ্কের ইকোসিস্টেম অনেক বেশি ব্যালেন্স হয় একটা 2 ফুটের বা 1.5 ফুটের ট্যাঙ্কের তুলনায়। আমি যদি এই ট্যাঙ্কটার মেনটেন্যান্স 1 সপ্তাহ 2 দিন 4 দিন স্কিপ করে দিই, খুব একটা হয়তো প্রবলেম নাও হতে পারে। বাট যদি আমি একটা ছোটো ট্যাঙ্কের, যেখানে আমার নিউট্রিশন ভ্যালু বা যেখানে বিভিন্ন সাপ্লিমেন্টগুলো আমার সীমিত, সেই সমস্ত ট্যাঙ্কগুলোতে যদি আমি স্কিপ করি, একটা মেজর ইস্যু হলেও হতে পারে, একটা ব্রেকডাউন হলেও হতে পারে। তো টেকনিক্যালি ইয়েস, সমস্ত ট্যাঙ্কই আপনার ম্যান্ডেটারি অ্যাটলিস্ট 50% 40% উইকলি ওয়াটার চেঞ্জ উইথ আদার প্রপার স্টেপ, নট অনলি ওয়াটার চেঞ্জ, শুধুমাত্র ওয়াটার চেঞ্জে ব্যাপারটা হয় না। তো সেইগুলো নিয়ে আসছি। আর আরেকটা ছোটো জিনিস, ডিপেন্ড করে ট্যাঙ্কের কী ধরনের প্ল্যান্টেড ট্যাঙ্ক, তার ওপরেও তার মেনটেন্যান্সের মেথড বা তার মেনটেন্যান্সের ফ্রিকোয়েন্সি এগুলো ডিপেন্ড করে। যেমন ধরুন একটা ইওয়াগুমি ট্যাঙ্ক, কোনো স্টেম প্লান্ট নেই, অনলি কার্পেট অ্যান্ড রক সেটআপ দিয়ে তৈরি হয়, সেই ট্যাঙ্কের যে মেনটেন্যান্স, আর একটা সিমিলার ট্যাঙ্ক সাইজের বাট ইটস লটস অফ প্লান্টস, ডাচ টাইপ হতে পারে বা এরকম কনকেভ টাইপ এরকম স্টাইলের হতে পারে, এইগুলোর মেনটেন্যান্সের মেথডটা আলাদা। চেক পয়েন্টসগুলো সিমিলারলি হয়, বাট মেথড কিছু কিছু জায়গায় আমাদের আলাদা আলাদা রকম হয়। ট্রিমিং টাইমিং, কোন গাছ কীরকম কন্ডিশনে আসার পর ট্রিম করাটা সবথেকে বেটার, কোন গাছ কতটা ট্রিম করাটা বেটার, কতটা হাইট রেখে ট্রিম করাটা বেটার, যাতে তার রিগ্রোথ রিজেনারেশনটা প্রপারলি থাকে। অনেক গাছ আছে খুব ছোট অবস্থায় কেটে দিলে তার রিজেনারেশনটা হতে টাইম লাগে, তখন আমরা দেখি যেখান থেকে আমরা ট্যাঙ্ক ট্রিম করেছি সেই টিপটা অনেক সময় রোটেন আর ব্ল্যাকিশ টাইপ হয়ে যায়। বিশেষ করে আমরা কিছু কিছু সফট ওয়াটার লাইক ইরেক্টাস, ওখানে আপনার আছে যেটা একদম কর্নারে আছে, একদম ছোট সাইজের প্রসারপিনাকা পালুস্ট্রিস। তো এই ধরনের কিছু কিছু যা যেগুলো কিনা শুধুমাত্র ট্রিমিংটা একটু ম্যাটার করে, বাকি ওভারঅল স্টেম প্লান্ট যেরকম আছে সেই রকমের। তো না, শুধুমাত্র ইলেকট্রাস পালুস্ট্রিসের নয়, যে কোনো একটু সফট ওয়াটার, যারা বেশি একটু সেন্সিটিভ, যাদেরকে আপনি বারবার এখান থেকে তুলে এখানে, এখান থেকে তুলে ওই জায়গায় করতে পারবেন না, এতে প্লান্ট ড্যামেজ হয় বেশি। তো ওই ধরনের সেন্সিটিভ প্লান্টসগুলোকে একটা সার্টেন টাইমের পরে ট্রিম করাটাই বেটার, ঘন ঘন ট্রিম করা উচিত নয়। একটা টাইমের পরে এখানে তো স্টেম প্লান্ট নেই, আমি একটা স্টেম প্লান্টের যদি এক্সাম্পল দিই, আপনি ধরুন এই হাইটে ট্যাঙ্কটা প্লান্টটার মিনিমাম গ্রোথ ধরুন আপনার 1 ফুটের কাছাকাছি, তো আপনি ট্যাঙ্কটায় 3 থেকে 4 ইঞ্চি 5 ইঞ্চি হলো আপনি ট্রিম করে দিলেন, বাট যে মাদার প্লান্টটা সেটা হয়তো অনেক সময় রোটেন হয়ে যায়, সেটা অনেক সময় নষ্ট হয়ে যায়। তো তার মানে সেই ধরনের প্লান্টসগুলোকে একটু স্টেবল, একটু রুট, যাদের গ্রোথটা বেশি দরকার, একটা সার্টেন এজের পরে তারপরে আপনি ট্রিম করুন, হাইটটা মেনটেন করে, তখন কিন্তু আপনার সেই ব্যাপারগুলো হবে না, তখন আপনার দুটো প্লান্ট থেকেই রিজেনারেশন তৈরি হবে। তো মানে যেখান থেকে সেখান থেকে আর কি প্লান্ট কাটাটা উচিত নয়। কিন্তু তলার দিকের পাতাগুলো একটু যদি বড় হয়ে যায়, তলার দিকের পাতাগুলো সব কালো হয়ে যাচ্ছে, রড করে যাচ্ছে। ওটা অনেকগুলো কারণে ডিপেন্ড করে। যেমন ধরুন এই ট্যাঙ্কটার একটা বুশি প্লান্ট, কিন্তু আপনি যদি সাইড থেকে দেখেন তাহলে কি আপনি দেখতে পাচ্ছেন তলার এখানে পোর্শন হয়েছে?
কিছু কিছু প্লান্ট আছে যেমন রোটালার কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো আপনি যদি এক্সেসিভ বুশি হয়ে যায়, নিচের দিকে তার লাইট CO2 সেরকমভাবে না পৌঁছানোর কারণে নিচের পোর্শনটা তুলনামূলকভাবে একটু উইক হয়ে যায়, পাতাগুলো হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের 2-3টে জিনিস দেখতে হয় যখন আমরা প্লান্টিং এবং রিপ্লান্টিং করছি, তখন আমাদের একটু মিনিমাম একটা স্পেস রেখে প্লান্টিংটা করা উচিত, যাতে প্লান্ট ক্যান থ্রাইভ, মানে তারা আর কি নিচ অব্দি লাইট, CO2, ফ্লো এগুলো যাতে পৌঁছতে পারে। একটা টাইমের পরে যখন ট্যাঙ্ক একটু ম্যাচিওর হয়ে যায়, তাদের রুট সিস্টেম ডেভেলপ হয়ে যায়, তখন আপনি সেটাকে বুশি করতে পারেন। প্রথম থেকেই ওই জন্য বুশি করে প্লান্টটা মানে ডেন্স প্লান্টিং করুন, বাট এমনভাবে নয় যে 4-5টা স্টেম একসাথে আপনি একটা জায়গায় দিয়ে দিলেন, তাহলে খুব চান্সেস থাকে তার মধ্যে থেকে 2-3টে স্টেম আপনার নষ্ট হবে। অনেকগুলো স্টেম এক জায়গায় পোতা না, ডিপেন্ড করছে প্লান্টের ওপরে। যেরকম কিছু মোটা স্টেমের প্লান্ট থাকে লাইক অ্যারোম্যাটিকা, ইরেক্টাস, এগুলো সিঙ্গেল স্টেম প্লান্টিং সবসময় নেসেসারি। এগুলো মাল্টিপলভাবে দিলে আপনার একটা টাইমের পরে প্রবলেম হয়ে যাবে। বাট রোটালা আপনি আছে ওটা এতটাই মানে ঠিক হয় যেটা আপনি সিঙ্গেলভাবে করতে পারবেন না, সুতরাং 2টো কি ম্যাক্সিমাম 3টে এরকমভাবে আপনি প্লান্টিংটা করবেন। তাহলেও প্রথম থেকেই আর কি নিচ অব্দি লাইট, CO2, এই ফ্লো, এই সব ব্যাপারগুলো পাবে। যত ইনিশিয়ালি আপনি এরকমভাবে মেনটেন করবেন, পরবর্তীকালে যখন লাশ হয়ে যাবে তখন কিন্তু ও আর ওই সিমটমসগুলো দেখাবে না। আর লাইটটা একটু ম্যাটার করে এখানে, মানে আপনার লাইটের যে পেনেট্রেশন পাওয়ার, পেনেট্রেশনের ক্ষমতার যেটা লুমেন্সের বা পার ভ্যালু যেটা আছে, সেটার উপরেও ডিপেন্ড করে যে লাইটটা আমরা হয়তো মানে যখন দেখি তখন মনে হয় যে লাইট তো আমার ট্যাঙ্কের নিচ অব্দি আসছেই, বাট হয়তো কার্পেট গ্রো করানোর জন্য সেই লাইটটা সাফিসিয়েন্ট নয়। হয়তো আমাদের আই ইউজের জন্য মনে হচ্ছে যে লাইটটা আছে, এনাফ লাইট আছে আমার ট্যাঙ্কে, কিন্তু কার্পেটে যখন আপনি গ্লসো বা মন্টেকার্লো সব দিচ্ছেন, দেখছেন যে সেটা আপওয়ার্ডস গ্রো করছে, মানে আপনার লাইটটা কোথাও না কোথাও একটা ইনসাফিসিয়েন্ট হচ্ছে। CO2 মাস্ট বলতে CO2 অ্যাজ এ সাপ্লিমেন্ট, একটু আপনি যদি ভ্যারাইটি টাইপ অফ প্লান্টস, প্রত্যেকটা প্লান্টসের নিউট্রিশন রিকোয়ারমেন্ট সেম নয়, আলাদা আলাদা আছে, কম বেশি আছে। তো কিছু লো ডিমান্ডিং প্লান্ট, যেটাকে আমরা লোটেক প্লান্টস বলি, অ্যাকচুয়ালি টার্মটা লো ডিমান্ডিং মানে তাদের ডিমান্ডসটা খুব লো, জলের অলরেডি মানে ডিজলভ যে নিউট্রিশন বা কার্বন, সেটা থেকে তারা সার্ভাইভ করতে পারে। বাট কিছু কিছু মানে মোস্ট অফ দ্য অ্যাকোয়াটিক প্লান্টস যেগুলো লাইক একটু কালারফুল, একটু ভিভিড টাইপের যদি আপনি প্লান্ট ইউজ করেন, তাহলে CO2 ইউজ করাটা বাধ্যতামূলক, না হলে আপনি সেই গ্রোথ, সেই কালার, সেই হেলথটা পাবেন না। সো ট্যাঙ্ক CO2 হবে না নন CO2 হবে, সেটা পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে আমি প্লান্টের সিলেকশনটা কী করছি। মানে একটা ট্যাঙ্ক যখন হবে, আমাকে দেখতে হবে আমি কী কী সাপ্লিমেন্ট দিতে পারবো। অনেকের কাছে এরকম হয়ে যায়, মানে আমরা যখন প্রথম শুরু করেছি এরকম হতো, ট্যাঙ্ক তো সেট আপ করে দিয়েছি, যে কোনো গাছ এনে লাগিয়ে দিলাম, কিছু গাছ হচ্ছে কিছু গাছ হচ্ছে না, আবার দিচ্ছি হচ্ছে না, হবে না, কারণ ওই ইকোসিস্টেমটা বা ওই নিউট্রিশন ভ্যালু বা ওই সাপ্লিমেন্ট যেটা আপনি দিচ্ছেন সেটা সেই গাছের জন্য এফিশিয়েন্ট নয়। আর যখন গাছের জন্য এফিশিয়েন্ট হবে না, গাছ আপনাকে রেসপন্স করবে, সেটা অনেকভাবে, অ্যালগি ইস্যু হোক, প্লান্ট মেল্টেশন হোক, রুট মেল্ট হোক, বা আপনার গ্রোথ হচ্ছে না, স্টান্ট হয়ে আছে, এগুলো আপনাকে অবজার্ভ করতে হবে। তো আমি কি সাপ্লিমেন্ট দিতে পারবো তার উপরে ডিসাইড করে যে আমার প্লান্টেশনের লিস্ট কি হবে। সিলেকশন অফ প্লান্টসটা খুব ভ্যারি করে প্লান্টেড ট্যাঙ্কের সাকসেসের ওপরে। এই যে ডিফারেন্সটা যেটা বললেন, যেটা লোটেক যেটা বললেন, তো এটা মানে ডিফারেন্সিয়েট কিভাবে করবো যে কোনটা লোটেক কোনটা হাইটেক? যেটা একদম বেসিক ফান্ডামেন্টাল থিং প্লান্টেডের জন্য, সেটা হচ্ছে স্টাডি। যে কোনো ট্যাঙ্ক সেট আপ করার আগে পড়ুন, ভিডিওস দেখুন, সেই প্লান্টের কী প্লান্ট করতে চাইছেন সেটার রিকোয়ারমেন্টসটা জানুন, যে এই প্লান্টের রিকোয়ারমেন্টসটা কী থাকে। সিমিলার লাইক আপনাকে একটা ক্যাটাগরি করে নিতে হবে যে আমি এই সাপ্লিমেন্টগুলো দিতে পারছি, তো আমার ট্যাঙ্কের জন্য এই প্লান্টসগুলো সুইটেবল। সেই প্লান্টসগুলো যখন দিয়ে আপনি ট্যাঙ্কটা করবেন, খুব একটা সাপ্লিমেন্ট বা আপনার ধরুন CO2, খুব ভালো RGB লাইট বা এগুলো না থাকলেও, যেহেতু তাদের ডিমান্ডটা খুব স্লো, ওই ট্যাঙ্কে কিন্তু ওই প্ল্যান্টটাই খুব লাশ গ্রোথ করবে, মানে সাফোকেটিং করবে না, কারণ ওটা ওর গ্রোথের জন্য অপটিমাম। তো সিলেকশন অফ প্লান্টসটা, এবার যেটা CO2 দিতে পারছে না কিনা সেটা
প্লান্টসের ওপরে আপনার রিকোয়ারমেন্ট জানুন কী প্লান্ট হয়, কোন প্লান্ট কীরকম গ্রোথ রেট হয়, কোন প্লান্ট তাড়াতাড়ি বাড়ে, কোন প্লান্ট স্লোলি বাড়ে, সেই রকমভাবে ট্যাঙ্কে প্লেসমেন্ট হবে তার। নর্মালি স্লো গ্রোয়িং প্লান্টস যেগুলো হয়, রাইজম প্লান্ট যেগুলো হয়, সেগুলো নর্মালি একটু শেডি এরিয়াতে দেওয়াটা ভালো, লাইক অ্যানোবিয়াস, একটু বুশ, এইরকম টাইপের কিছু লো লাইটস প্লান্টস আছে। এগুলো লাইট ভালো লাইট দিলে অবশ্যই তার আউটকামটা ভালো হবে, বাট আপনি নর্মাল লাইটও যদি দেন আপনার প্লেসমেন্টটা ডিপেন্ড করছে। আমি যদি অ্যানোবিয়াস একদম মাঝখানে, যেখানে ধরুন বা কোনো জায়গায় ফ্লো যাচ্ছে না ঠিকমতো, স্লো গ্রোয়িং প্লান্ট সেই সমস্ত জায়গায় থাকলে তার বেসিক ফান্ডামেন্টাল তার ইনস্টিংক্ট হচ্ছে অ্যালগি ইস্যু সব থেকে আগে ওই প্লান্টসগুলোতে হয়। তো সেটা আপনাকে স্টাডি করে জেনে নিন। অনেক আছে, অনেকেই তাদের সাথে কথা বলে যে কোন প্লান্টসের প্লেসমেন্ট কীরকম জায়গায় দিলে তার ভিউজ, তার কালারেশন, তার গ্রোথ বেটার আসবে, কোন ধরনের ট্যাঙ্কে কী কী প্লান্টস আছে, তার সাথে আমি কী প্লান্ট অ্যাড করতে পারি। তো CO2 ইঞ্জেকশন সবসময় বেটার। আউটকামের জন্য করছেন যে আমার ট্যাঙ্কটা এইরকমভাবে আমি চাইছি, তো আপনাকে বুঝতে হবে সেটা পেতে গেলে তার রিকোয়ারমেন্টসগুলো কী থাকে। সেটা দেখে যখন আপনি ট্যাঙ্কটা সেট আপ করবেন, সেই ট্যাঙ্কের মেনটেনেন্স কম হবে, সেই ট্যাঙ্কে অ্যালগি ইস্যু কম হবে, কারণ আপনি হোমওয়ার্ক করে ট্যাঙ্কটা সেট আপ করছেন, কোন ধরনের ইকোসিস্টেম তৈরি করছেন, কোন ধরনের প্লান্টেশন করতে চাইছেন। এই সিলেকশনগুলো একটু করলে নিলেই আমার মনে হয় না কোনো অসুবিধা। টাইপের রাইজম প্ল্যান্ট যেগুলো, ওগুলো কি লাইটটা অত বেশি ম্যাটার করে না, যার ফ্লোটা বেশি লাগে ওদের করতে নাকি? হ্যাঁ, একটু শেডি এরিয়াতে দিলে বেটার ডিরেক্ট লাইটের থেকে। বা অনেক সময় দেখা যায় অ্যানোবিয়াস ডিরেক্ট লাইটও আপনার থ্রাইভ করে দেয়, কিন্তু সেখানে দেখতে হবে তার পাশাপাশি আপনার জলের ওয়াটার প্যারামিটার কোয়ালিটি কতটা স্টেবল, কতটা ভালো। নট নেসেসারি যে সবসময় তাকে শেডে দিতে হবে। অ্যানোবিয়াস লাভ শেডি প্লেসেস, সেই জায়গায় দিলে তার যে গ্রোথ বা তার অ্যালগি ইস্যুস সেগুলো একটু কম হবে। সেম যে কোনো স্লো গ্রোয়িং প্লান্ট যেগুলো গ্রো স্লো হচ্ছে, তার জন্য আমরা যখন নতুন সেট আপ করি চেষ্টা করি অ্যাটলিস্ট 70-80% ফাস্ট গ্রোয়িং প্লান্ট দিয়ে করার। যখন একটা ট্যাঙ্ক নতুন সেট আপ হয়, ফাস্ট গ্রোয়িং প্লান্টস ইউজ করার মানে বেসিক রিজনটা হচ্ছে কোনো ধরনের এক্সেস নিউট্রিশন ট্যাঙ্কের মধ্যে যাতে না থাকে। কারণ ফাস্ট গ্রোয়িং প্লান্টস মিনস তার আপটেক রেশিওটাও বেশি। যখন এক্সেস নিউট্রিশন বা এক্সেস কোনো ফার্টিলাইজার বলুন বা যে কোনো আপনার যদি ট্যাঙ্কে না থাকে, অ্যালগি ইস্যুটা ইনিশিয়ালি কমে যায়। তো ওই জন্য ট্যাঙ্ক সেট আপের সময় ফাস্ট গ্রোয়িং প্লান্টস আর রোটালার ভ্যারাইটি যে কোনো আপনার, বা আপনার ফাস্ট গ্রোয়িং প্লান্ট বলতে আপনার লুডভিগিয়ার কিছু প্লান্টস আছে যেগুলো খুব ফাস্ট গ্রোয়িং। এই ধরনের প্লান্টসগুলো প্রথমে আপনি বেশি দিন, তাহলে আপনার ইনিশিয়ালি অ্যালগি ইস্যুটা অনেক কম আসবে। CO2 ইউজ করার আরেকটা মেজর মানে কারণ হচ্ছে pH লেভেল, কারণ অ্যালকালাইনের যদি জল হয় সেখানে অ্যালগি ইস্যুটা বেশি হয়। একদম যদি pH নিচে থাকে তাহলে অ্যালগি ইস্যু হবে না। একদম। কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিসও থাকে, শুধুমাত্র এই রিজনে যদি CO2 ইঞ্জেকশন হয়, হ্যাঁ, তাহলে যখন আমার এক্সেস CO2 আমি দিচ্ছি সেটা কনজিউম করার জন্যও থাকতে হবে। কারণ ব্যাপারটা কী হয়, ন্যাচারালি যখন CO2 আমরা ট্যাঙ্কে দিই, ট্যাঙ্কের pH ভ্যালু কিছুটা হলেও কমে। আবার যখন CO2টা অফ হয়ে যায়, pH ভ্যালুটা আস্তে আস্তে আপ করতে থাকে, এবং pH ভ্যালুটা এতটাই সেন্সিটিভ যে এটা কতটা আপ ডাউন হচ্ছে এটা মেজারমেন্ট করাটা খুব টাফ। কারণ 0.1 মিনস 10 টাইমস বেশি অ্যাসিডিক অর অ্যালকালাইন। তো আমাকে এটা দেখতে হবে আমি CO2টা বেশি দিতে পারি, অলওয়েজ বেশি দিতে পারি, বাট বেশিটা যাতে আমার প্লান্ট কনজিউম করে নেয়। আরেকটা রিজন, ন্যাচারালি pH আপ ডাউন হয় দিনের বেলা রাতের বেলা। এতে এই আপ ডাউনের যে রেশিওটা, এটা যদি খুব বেশি হয়, মানে যখন আমার CO2 চলছে, ট্যাঙ্কের লাইট জ্বলছে, আমার pH অনেকটা কমে গেল, আমি আবার যখন অফ করে দিলাম আস্তে আস্তে pHটা আমার অনেকটা বেড়ে গেল, এই pH ফ্লাকচুয়েশনটাও কিন্তু তখন প্রবলেমেটিক হয়ে যায়। তো CO2 দিলে সেটা জলে কার্বনেট হিসাবে pHটাকে ডাউন করবে, সেটা অল ন্যাচারাল ব্যাপার। ডিপেন্ড করে জলের কোয়ালিটির ওপরে। লাইক আমি যদি আরও ওয়াটারে একটা CO2 ইঞ্জেকশন করি, তার ডিজলভ রেট আর ট্যাপ ওয়াটারে CO2 ডিজলভ রেট অনেক ডিফারেন্ট। লো টেম্পারেচার একটু বেশি হবে, যদি
অ্যাভাব 28, 30, 31 এরকম টেম্পারেচার থাকে, CO2 ডিজলভেন্স একটু কম হয়ে যায় তখন। তো সেটা সিচুয়েশনের ওপরে কতটা CO2 লাগবে আমার। অ্যালগির জন্য অ্যাসিডিক জলটা কি বেটার মানে অ্যাভয়েড করার জন্য? একদম, নর্মালি এটা ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক তো এগুলো, বাট মোস্ট অফ অ্যাকোয়াটিক প্লান্টস লাভ একটু লো পিএইচ, 6.6, 6.7 হচ্ছে আইডিয়াল। এই পিএইচটা যদি আপনি মেনটেন করতে পারেন, আপনি সেখানেই আপনার অ্যালগি ইস্যুটা একটা সার্টেন মানে ম্যাক্সিমাম পার্সেন্টেজ আপনি সেখানেই কাট অফ করে দিচ্ছেন। সেটার জন্য আপনাকে একটু লো TDS মিনস লো পিএইচ। আরও ওয়াটারের পিএইচ যেমন ন্যাচারালি 6.6, 6.7 থাকে, তো তার জন্য আরও ওয়াটার ইউজ করলে আপনি যে সাপ্লিমেন্ট, যে CO2, যে ফার্টিলাইজারগুলো দিচ্ছেন, এর ম্যাক্স আউটপুটটা আপনি পাচ্ছেন। কারণ আপনি জানেন যে আমি যে আরও ওয়াটারটা দিচ্ছি এর মধ্যে কোনো ওয়েস্টেজ নেই। তো যখন আমি ওয়েস্টেজ ফ্রি ওয়াটার ইউজ করব, তার মানে অ্যালগির তো একটা পার্সেন্টেজ থাকে, কোনো একটা রিজনে ট্যাঙ্কে তো অ্যালগি আসে না। এবার যত আমি এই চেক পয়েন্টসগুলোকে যত রেকটিফাই করব, আমার অ্যালগিচুর পার্সেন্টেজ ততটাই কমতে থাকবে। একদম জিরো তো হয়ে যাওয়া সম্ভব নয়, সেটা ন্যাচারালি হয় না। এবং আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন, আমরা যখন ক্যানিস্টার যে পাইপগুলো হয়, পাইপগুলোতে মানে কিছু একটা জমে, ঠিক আছে, এই পাইপগুলো কত ফ্রিকোয়েন্সি মানে ক্লিন করার কোনো দরকার পড়ে? হ্যাঁ, দরকার পড়ে, একটা সার্টেন টাইমের পরে অবশ্যই দরকার পড়ে। মোরলেস আপনি একটু 2 মাস 2.5 মাসে একবার। ডেব্রিজ, অ্যালগি নয়, বাট ডেব্রিজটাও একটা অ্যালগিরই টাইপ। কোন পাইপগুলোর কথা বলছি? আর ও পাইপগুলো চেঞ্জ করতে হবে 2-3 মাস? না, চেঞ্জ করতে হয় না, পরিষ্কার একটু ক্লিন করতে হয়। কি করে clean করতে হয়? এক ধরনের ব্রাশ পাওয়া যায়, একটু আপনার 4 ফুট 5 ফুটের এরকম সাইজ হয়। বাচ্চাদের যেরকম আমরা বটল পরিষ্কার সময় যেরকম ব্রাশিংগুলো দেখি, সেগুলো আপনি হয়তো অনলাইনে পেয়ে যাবেন। তাতে কি হয়, আপনি পাইপটা খুলে একদিক থেকে আপনি যখন ওটা দিলেন, ওটা ব্রাশ হয়ে পুরো ক্লিন হয়ে অন্য দিক দিয়ে বেরিয়ে যাবে, একদম নতুনের মতো হয়ে যাবে। তো একটা সার্টেন টাইমের পরে ওটা করাটা উচিত, কারণ এটা যদি জমতে থাকে একটা টাইমের পরে এখান থেকে খুলে সেগুলো ট্যাঙ্কের মধ্যে ইন্ট্রোডিউস হবে। হ্যাঁ, ট্যাঙ্কের মধ্যে আপনার ছড়াতে শুরু করবে ওগুলো, যদি আপনি ওভারগ্রো হয়ে যায় ভেতরে। তো সেটা একটু দেখে নিন। ফার্টিলাইজার ট্যাঙ্কের জন্য দরকার পড়ে, সেটাকে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে ম্যাক্রোজ, যেটার মধ্যে থাকে নাইট্রোজেন, ফসফেট অ্যান্ড পটাশিয়াম, NPK। আর এই 3টে ইকোসিস্টেমে একটু বেশি মাত্রায় দরকার পড়ে। আর ঠিক আমি ফার্টিলাইজার বলবো না, বাট এসেনশিয়াল সেটা হচ্ছে মিনারেল, প্রপার ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের ব্যালেন্স। কারণ অনেক সময় দেখা যায় ভালো ফার্টিলাইজার ইউজ করেও সেটার আউটকাম অতটা ঠিকভাবে হয় না, কারণ জলে প্রপারলি মিনারেল থাকে না। মিনারেল একটা, ইন শর্ট যদি আমি বলি, মিনারেল ট্রান্সফরমারের কাজ করে প্লান্টের আপটেকের জন্য। মানে আপনি ফুড দিচ্ছেন, বাট আপনি হাতটাকে বেঁধে রেখে দিয়েছেন, তো সে খেতে পারবে না জিনিসটা। তো আরও ওয়াটার ইউজ করলে নর্মালি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বা মিনারেল যেটা আছে সেটা ইউজ করাটা বাধ্যতামূলক হয়ে যায় তখন, কারণ আরও ওয়াটারে বা এই ধরনের লো TDS জলে কোনো ধরনের মিনারেল এলিমেন্ট থাকে না, যেটা ট্রান্সফরমার বা বাহক হিসাবে কাজ করবে। পাতার তলায় যে বাবেল জল হার্ডিং করবে, এটা একটা এভলিউশনারি অরিজিনও আছে। গাছের পাতার তলায় কেন অক্সিজেন থাকে, উপরে জমে না কেন? কারণ পাতার তলায় জমলে কি হয়, বাবেলের প্রেসারে পাতাটা উপর দিকে উঠতে যায়। আর যদি আমরা যেহেতু উপর থেকে আলো দিচ্ছি, স্ট্রেট পাতার উপর যতটা আলো পড়বে, বাঁকা পাতার উপর অ্যাঙ্গেলটা বেশি হওয়ার জন্য কম আলো পড়বে, তাতে ওদের ফটোসিনথেসিসের পরিমাণটা কমে যায়, ন্যাচারালি ব্যালেন্স হয়ে যায়। যতটা ওরা এয়ার জমায়, তাতে পাতাটা উপর দিয়ে দিলে পাতাগুলো বন্ধ হয়ে যায়। ওটা কিন্তু ওই এয়ার বাবেলের জন্যই, এবং এটা শুধু এয়ার বাবেল না, আরও কিছু কেমিক্যাল প্রসেসেও পাতা বন্ধ হয় দিনের বেলা খুলে। রোটালাতে বেশি দেখা যায় এগুলো আর কি, লাইট অফ হলে টিপটা একটু হয়ে যায়, আবার লাইট ওপেন হলে আবার এরকম। রোটালা যেহেতু রোটালা স্টেম প্ল্যান্ট, ম্যাক্সিমাম স্টেম প্ল্যান্টে এটা বোঝা যায়, কারণ স্টেম প্ল্যান্ট হচ্ছে নেচারে ঝিলে বা নদীতে হয়ে আছে, ওরা ওখান থেকে বড় হয়ে জলের সারফেসে চলে যায় এবং সেখানে আলোর পরিমাণ অনেক বেশি।
এই জন্য ওরা বন্ধ করে, কারণ গরমের সময় 14 ঘন্টা আলো থাকে আর শীতকালে কম আলো থাকে, ওই হিসাবেই তৈরি। ধরুন আমার ফটো পিরিয়ড হচ্ছে বিকেল 5টা থেকে রাত্রির 11টা, 6 ঘন্টা আমি লাইট দিচ্ছি। তো আমি CO2টা অন করি দুপুর 3টের সময়, তখন লাইট অন থাকে। CO2টা এইবার এই রেটটা এই 2 ঘন্টা হবে না 1 ঘন্টা হবে সেটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার ওয়াটার কোয়ালিটির ওপরে। যদি একটু হার্ড ওয়াটার হয় আপনি একটু বেশি আগে শুরু করুন, যদি নর্মাল পিওর আরও ওয়াটার হয়, সফট ওয়াটার হয়, তাহলে 1 ঘন্টা আগে শুরু করলেও এনাফ। তাতে কি হয়, সেই টাইমে CO2টা এই গ্যাস ফর্ম থেকে লিকুইডে ট্রান্সফার হতে যে টাইমটা লাগে সেটা ডিজলভ হলো। যখন আমরা ট্যাঙ্কে লাইট অন করলাম, প্লান্ট কি করছে, সেটাকে লাইটটাকে অ্যাজ এ প্লান্ট এনার্জি হিসাবে অ্যাবজর্ব করে। সো প্রথম আওয়ার্স থেকে একদম প্রথম টাইম থেকেই সে লাইটের সাথে CO2 প্রেজেন্সটা জলে পাবে, যাতে কিনা সেই ফটোসিনথেসিস তার যে রেটটা সে অনেক ফাস্ট হয়, অনেক আগের থেকে শুরু হবে। মিনিমাম 1 সপ্তাহ পরেও লাগাতে পারেন। ইন বিটুইন আপনি রেগুলার ধরুন ওয়াটার চেঞ্জ করে নিলেন, যত সেডিমেন্টস টাইপ বা সিলিকেটস নতুন ট্যাঙ্কে যেগুলো রিলিজ হয়, ধরুন এমন কিছু রক ইউজ করেছেন যেগুলো থেকে রিলিজ করছে, তো সেইগুলো ওয়াটার চেঞ্জের পরে একটু স্টেবল হলো, জলটা একটু আপনার হার্ডনেসটা কমলো, দেন ইন্ট্রোডিউস প্লান্ট, তাহলে সেই প্লান্টের রিয়াকশানটা অলওয়েজ বেটার হবে ডে 1-এ। সবাই করেছে এখানে, কে না জেনে করেনি, সবাই করেছে। করে দেখুন এইটার জন্যই লোকের ট্যাঙ্কে প্রবলেম হয়, এটা ঠিকঠাক করে না, হাত ঢুকিয়ে করতে হবে। একটা দিয়েছে যায় তো একটু বলতেও পারবো, একটা মাছ ঢুকে গেল। তো যাক না, তো অসুবিধা নেই। মানে এটা বেসিক একটু স্লোলি, যাতে আপনার পুরো ওপরে শুধুমাত্র অনলি ডেব্রিসটাই খালি বেরোয়, সেই রকম একটা প্রেশার নিয়ে আপনাকে করতে হবে। তো এটা স্টেপ বাই স্টেপ থাকে। স্যান্ড ক্লিন করার এটা, যেহেতু এটা অনেক দিন হয়নি, একটু পড়ে গেছে। এরকম ঠুকে দাও, সব ধুলো বেরিয়ে যাবে। বলে দাও এটা কার্পেট যখন থাকবে কীভাবে ইয়ে করতে হয়। কার্পেটের সময়ও সেম আর কি, মানে এরকম 2-3 আঙুলে মারবো, হ্যাঁ একটা ডেবরি উঠে জাস্ট একদম খুব বেশি টাফ করে তো করার দরকার নেই যে একবারেই পুরো ক্লিন করতে হবে। এটা যেহেতু অনেক দিনের পুরনো, এই প্রেশারটা খুব ম্যাটার করে, কারণ এটা যখনই যত বেশি হয়ে যাবে ইট উইল লিচ অ্যামোনিয়া যেন। কিন্তু এই বাকেটটা তো খুব তাড়াতাড়ি ভর্তি না না, হয়ে এটা যায়, বাকেট এটাই একটা সামনে প্রবলেম। বলে নাহলে এটা পাইপ দিয়ে আর বাথরুম ফেলে দেবে। বাথরুমে নয়। এরকম করতে পারলে ভালো হতো, যে এই জলটাই আবার ব্যাক করে যদি দিতে পারতাম। এই জলটাই ব্যাক করে তারপরে আবার তোমার পুরো জলটা পাল্টে দিলাম। বালতিটা লোক নিচে না যায়, ওই জন্য সরু পাইপ, সাইকেলের করে সরু পাইপ না, এটা মানে দেখানো ট্যাঙ্কের সাইজটা দেখো, ট্যাঙ্কের সাইজটা দেখো। জল ঢালার সময় এমনি কালার চলে আসবে। বাই বার করতে হবে। তবে এই সাবস্ট্রেট ক্লিনিং এভরি উইক নট নেসেসারি, হ্যাঁ তারপরে সয়েলে অতটা বোঝা যায় না। ধরুন এই ব্যাপারটা মেনটেনেন্স হয় যেটা, সেটা হচ্ছে প্রিভেন্টিভ মেনটেনেন্স। প্রিভেন্টিভ মেনটেনেন্সে কী হয়, ডেলি ইউ হ্যাভ টু গিভ অ্যাটলিস্ট 5 to 7 মিনিটস আমরা ডেলি বেসিসে দিতে পারি, বাট ওই 5 to 7 মিনিটস যদি ডেলি বেসিসে দেন তাহলে ওভারঅল ট্যাঙ্কের মেনটেনেন্স আপনার অনেক ইজি হয়ে যায়। কীরকম ইজি হয়ে যায়, ডেলি মেনটেনেন্সে আপনার যদি স্কিমার থাকে, এই স্কিমার এখানে দেখবেন অনেক পাতা জমে যায় ডেলি বেসিসে। জাস্ট যে কোনো একটা সময় দিনে যখন আপনার মনে হবে পাতাটা এখানে হয়ে গেছে, পাতাগুলোকে রিমুভ করবেন। দোজ লিভ উইল বি রোট অ্যান্ড রিলিজ ফসফেট হুইচ ইজ টক্সিক ফর প্লান্টস। আমি পাইপটা আমি ধরছি। সময় দেখবেন এইরকমভাবে একটু
প্লান্টগুলোকে একটু সরাবেন, দেখবেন অনেক পাতা ভেতর থেকে বেরোয়, সেইগুলোকে রিলিজ করাটা খুব দরকারি, কারণ ওই পাতাগুলি যখন ভেতরে পচবে সেম ইট উইল ক্রিয়েট ইমব্যালেন্স ইন ইউর ট্যাঙ্ক। ন্যাচারালি সেটা দরকার পড়ে না, কারণ ওটা ন্যাচারাল বলে। রোটালগুলোকে কেটে দেখি দাও, কী করে কাটবে কেটে দাও, কোনো চাপ নেই, এটা নিজের ইচ্ছা মতো কাটিং করে দেখি। রোটাল আছে আরও টেম্পলেট যেগুলো আছে একটা সমান করে। আর একটা জিনিস, যখন মনে হবে যে কোনো লিফ ওভার এক্সেসিভ এলিগিতে হয়ে গেছে, এটা মানে ওটাকে কেটে ট্রিম করে বাদ দিয়ে দেবেন, রাখবেন না, কেটে বাদ দিয়ে দেবেন। বলছি যে ফ্লোটিং প্ল্যান্টটা আছে না, বলছিলাম যে স্টেম প্লান্ট খুব ট্রিকি, মানে আপনি কিভাবে ট্রিম করবেন তার উপরে আপনাকে দেখতে হবে আপনি ট্যাঙ্কের স্ট্রাকচারটা কীরকমভাবে চাইছেন, বা ট্যাঙ্কে এইটা যেমন একটু কনকেভ, ওই টাইপের ট্যাঙ্কগুলোতে যেখানে কিনা প্লান্ট দিয়ে আপনাকে পুরো হার্ডস্কেপটা তৈরি, মানে হার্ডস্কেপ অলমোস্ট ছাড়া, ওটাতে কোনো হার্ডস্কেপ নেই, 2-4টে পাথর আছে শুধু। তো এই ধরনের ট্যাঙ্কে যখন আপনি লেয়ারিং ক্রিয়েট করবেন, হুইচ উইল ক্রিয়েট অলসো ডেপথ ট্যাঙ্কের। অনেক সময় আমরা দেখি ধরুন কার্পেট প্লান্ট, দেন তারপরে স্টেম প্লান্ট, তো তাতে কি হয়, ট্যাঙ্কটা কোথাও না কোথায় গিয়ে মনে হয় যেন ট্যাঙ্কের ভেতরে খুব কম জায়গা আছে। এইখানেই আমাদের মিড গ্রাউন্ড প্ল্যানটা ইউজ করাটা দরকার। কার্পেট, মিড গ্রাউন্ড, স্টেম, এই 3টে লেয়ারকে যখন মেনটেন করে আপনি একটা স্লোপ ক্রিয়েট করবেন প্লান্টসের ওভারঅল স্ট্রাকচার ওয়াইজ, তখন দেখবেন আপনার ট্যাঙ্কের ডেপথটা অনেক বেড়ে গেছে, মনে হবে ট্যাঙ্কটা অনেক বড় জায়গা জুড়ে আছে। আর রোটালা হেভি ট্রিমের পরে খুব আগলি দেখতে হয়। এটা কি কাটবো? কিউগুলো কি একটু ঢিলে দাও নাকি, যাতে উপরে উঠে দিতে। কাটতে ইচ্ছে করছে না। কাটাগুলো কি করে অ্যালগিস। তো এই ধরনের কন্ডিশনে যদি কোনো স্টেম বা কিছু থাকে, বেটার টু ডিসকার্ড। আমি যেটার এক্সাম্পল আপনাকে বলছিলাম, সি প্লান্টস আর হেলদি, কিন্তু তোমার তলাটা দেখো, একটা মিডিলের একটা পোর্শনে একটা প্যাচেস আছে। সামহাও এখান থেকে যখন ট্রিম হয়েছিল, এখান থেকে যখন লাস্ট টাইম ট্রিম হয়েছিল, এই জায়গাটা ভালোভাবে সেল জেনারেশন হয়নি। তো মানে ওই টাইমে ট্যাঙ্কের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাক্রোর ইমব্যালেন্সটা ছিল। যেটাকে আমরা আরও ভালোভাবে যদি প্রুনিং মেথড যেগুলো হয় আর কি, মানে কী ধরনের গাছ কীভাবে কাটা উচিত, সেগুলো আর একটু ডিটেলে। বাট নর্মালি আমরা অ্যাকোয়াটিক প্ল্যান্ট যেগুলো করি, সেগুলো আপনি নর্মাল এমনি যে কোনো আপনার অ্যাজ পার সাইজ ওয়াইজ ট্রিম করে দিলেই হবে। বাট সব গাছ কিন্তু এরকম ধরেই ট্রিম করা উচিত নয়। एग्जैक्टली, प्रूनिंग हैज़ अ डिफरेंट मेथड। कौन सा प्लांट किस तरह से ट्रिम करना चाहिए, लाइक जिस तरह से मैं रोटाला ट्रिम करूँगा, उस तरह से मैं एरोमेटिका ट्रिम नहीं करूँगा।
एरोमेटिक नहीं, सेकंड लास्ट दिस वन, क्योंकि उसका स्टेम बहुत मोटा होता है, तो उसका प्रूनिंग मेथड के ऊपर डिपेंड करता है कि वो गाछ कैसे ग्रो करेगा। बहुत सारे प्रूनिंग मेथड में ऐसे होते हैं, आप जहाँ से इसको स्ट्रीम करोगे, यहाँ से इट विल क्रिएट 2 शूट्स और समटाइम्स 3 शूट्स, लेकिन ये सब प्लांट्स में नहीं होते। এই স্টেমটা দেখুন, এটা যদি অ্যারোমেটিকা স্টেম হয়, আমি সবসময় পাতার নিচ থেকে কাটবো, মানে যেখান থেকে দুটো পাতা বেরিয়েছে ঠিক তার নিচ থেকে, তাহলে এখান থেকে যখন নিউ শুটটা বেরোবে ইট উইল গ্রো মোর র্যাপিডলি। যদি আমি পাতার ওপর দিক থেকে কাটি, ম্যাক্সিমাম চান্সেস ওটা স্টান্ট হয়ে যাওয়ার, কিন্তু রোটালা এত বুশি হয় আমরা সেগুলো মেনটেন করতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। মানে জাস্ট পাতাটার তলে যে হ্যাঁ মানে কিন্তু বুশি হয় তো সেটা অতটা দেখে ওরকমভাবে মেনটেন করে কাটা পসিবল হয় ওটা দেখতে পারি। এই যে এগুলো মস, এগুলো তো ক্ষতিকারক নাকি? এগুলো বার করে দেবো? এগুলো বার করতে গেলে এবারে পুরো এই জিনিসটা উঠে চলে আসবে। এগুলো বার করতে গেলে এই জিনিসগুলো, যে রাইজোম প্লান্ট তো এগুলো উঠে চলে আসবে। এটা যদি আমার এখানে থাকতো, আর মস খুব সফট টাইপের হয় তো বেশি সাকশন নিতে পারে না, মানে ও যদি উডের মধ্যে গ্রো হয়ে থাকে, তুমি যদি সাক করে ওটাকে বের করতে চাও, পুরো চাইটা তোরে উঠে চলে আসবে। তো মস স্ট্রিম খুব ডেলিকেটলি এই যেমন নিচে, যেমন আমি যদি নিচে বলি, ওপরে কিন্তু একদম দেখে বোঝাই যাবে না নিচে ওরকম আছে, তো দরকার নেই এখানে মসের যে এখন যা কন্ডিশন, এটা ট্রিম করার কোনো দরকার নেই। আচ্ছা দেন আসছে, বলে দিচ্ছি, মস আমি ট্রিম করছি না, কারণ এখানে এটা একটু মানে ট্রিটমেন্ট পারপাসে হচ্ছে, তার জন্য মস ট্রিম করছি না। এবার আসবে হচ্ছে যে প্ল্যান্টগুলো ধরুন আপনার এই ধরনের প্ল্যান্ট, তো তোমাদের কাছে এই স্ট্রেট কাছে আছে, সোজা সিজার আছে না, ওটা দাও। অ্যানোবিয়াস বা রাইজোম প্ল্যান্ট যখন ক্লিন করবেন, রুট থেকে কাট নয়, এখান থেকে। তো এই ধরনের প্ল্যান্টসগুলো ডিসকার্ড অলওয়েজ, যেগুলো যে মনে হবে যে গাছগুলো আর কি, যে প্ল্যান্টগুলো আর গ্রো হবে না বা ওয়েস্টেজ, এগুলো এরকম ধরে এখানে ডিসকার্ড। কারণ যখন আমি বাইরের লিভগুলোকে ডিসকার্ড করব, ইট উইল প্রমোট নিউ শুটস যেগুলো মাঝখান থেকে বেরোবে, সেটাও একটা টাইমের পরে আবার আউটসাইড, মানে যেগুলো বাইরের রেডিয়াসে থাকবে সেই পাতাগুলো বড় হয়ে যাবে, তখন আবার বাইরের, শুধুমাত্র বাইরের, মানে ক্রিপ্টো আছে এখানে এক্সট্রা, এটা সব থেকে ওল্ড শ্যুট, সব থেকে বড় পাতা। এটা আমি একটা ছোটো স্যাম্পল দিয়ে বলছি। तो আমি যখন काटबो আমি এইখান থেকে काटबो এটাকে अंदर से, फिर यहाँ से नया शूट निकलेगा, तब जाके इसका साइज छोटा हो जाएगा। अनुबियस का भी वैसे ही होता है। एनुबियस ग्रोज ए राइजम, एनुबियस का कटिंग भी है, जैसे तो काट ले, राइजम को कट कर, ये जो राइजम है इसको यहाँ से कट करना होता है, नॉट यहाँ से, नहीं तो ये मेल्ट होना स्टार्ट हो जाएगा फिर। ওইটা যখন তুলবে না, ওটা সাইক্লিং করার সময় এগুলো সাইক্লিং করলে বেরিয়ে যাবে সব।
এগুলো সাইফন করলে বেরিয়ে যাবে। এগুলো গাছের মধ্যে তো বেরিয়ে আরো বাতাস অনেক সময় পাতাতে দেখা যায় ভেনের পোর্শনটা আছে, বাট বাকি যে গ্রিনারি পোর্শনটা সেই জায়গাতে হোল হয়ে যাচ্ছে বা খেয়ে যাচ্ছে টাইপ, নষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা হয় যেটা হচ্ছে যে কোনোটাই নেই, মানে গ্রিন পোর্শনও নেই, ভেন পোর্শনও নেই। যদি গ্রিন ভেন দুটোই থাকে, এটা হচ্ছে ম্যাক্রো ডেফিসিয়েন্সি, মানে আপনাকে পটাশিয়ামটা একটু চেক করতে হবে। আর যদি শুধুমাত্র ক্লোরোপ্লাস্ট এরিয়া, মানে শুধুমাত্র পাতার গ্রিন এরিয়া, নট ভেন্স, তাহলে ম্যাঙ্গানিজ ডেফিসিয়েন্সি, মানে আপনার ডেফিসিয়েন্সি হচ্ছে। তো ইচ সিমটমস হ্যাজ এ স্পেসিফিক ইন্ডিকেশন। এবার দেখতে হবে আপনার ট্যাঙ্ক কি আপনাকে রেসপন্স করছে। ট্যাঙ্ক বলে দেবে তার কি প্রবলেম হচ্ছে, কোনটা ডেফিসিয়েন্ট হচ্ছে, কোনটা ইনসফিসিয়েন্ট। আর অ্যালগি কখনো তো একটা থেকে কম পেলাম যদিও আমি, মানে এরকম হয় আরও, মানে যেটা স্পট অ্যালগি, গ্রিন স্পট অ্যালগি, পাতার উপরে স্পট হয়। তো এন নাম্বার অফ রিজনের জন্য অ্যালগিটা আসতে পারে। নর্মালি থিওরিটিক্যালি বলা হয় ফসফেট কম হলে গ্রিন অ্যালগি আসে, স্পট অ্যালগি আসে। বাট ইন সার্টেন ডিউরেশন ফসফেট বেশি হলেও স্পট অ্যালগি আসে। এই অ্যালগিটা কি এরকম কথা সাইডে বিবিএ এটা হয় যখন হচ্ছে আপনার ধরুন ট্যাঙ্কে বেসিক কিছু ফান্ডামেন্টাল রুল আছে অ্যালগির, অ্যামোনিয়া অ্যান্ড নাইট্রেট ইন প্রেজেন্স অফ লাইট। অ্যামোনিয়া আর নাইট্রেট যদি আপনার ট্যাঙ্কে বেশি হয়, লাইট ইন্টেন্সিটি যদি কমের দিকে থাকে কম অ্যালগি গ্রো হবে, যদি বেশির দিকে থাকে অ্যালগি মাস্ট গ্রো, হতেই হবে তাকে, সায়েন্স। লাইট যদি বেশি থাকে, লাইট বেশি থাকলে অ্যালগি ট্রিগারটা বেশি হয়, গ্রোটা বেশি হবে তার। লাইট যদি কমের দিকে থাকে অ্যালগি ইস্যুটা কম হবে, গ্রোটা কম হবে, গ্রোয়িং রেটটা স্লো হবে, বাট অ্যালগি আছে। লাইটটা একটু বেশি দিলে অন্য প্ল্যান্টে অ্যালগি এবার সেই জন্য দেখতে হয় প্লান্টের ওই যেটা বললাম প্লান্ট সিলেকশন, সেম টাইপ অফ রিকোয়ারমেন্টস। কারণ আপনি পার্টিকুলার একটা গাছের জন্য পার্টিকুলার একটা সাপ্লিমেন্ট ইউজ করতে পারবেন না। তো আপনাকে ওভারঅল যদি আপনি 22 রকমের গাছ 25 রকমের গাছ ইউজ করেন, আমরা যখন ডাচ ট্যাঙ্ক করি সেখানে কোনো হার্ডস্কেপ থাকে না, অনলি প্লান্টস। তো সেই ধরনের ট্যাঙ্কে প্লান্ট সিলেকশনটা খুব ম্যাটার। আমাদের অনেক সময় এরকম হয় আফটার অ্যান সার্টেন পিরিয়ড একটা স্পিসিস উইথড্র করে নিতে হয়, দেন উই হ্যাভ টু ইন্ট্রোডিউস নিউ স্পিসিস। তো এই ট্রায়াল অ্যান্ড এরার ব্যাপারটা চলতে থাকে। মানে এটা তো এরকম ব্যাপার নয় যে আমি সেট আপ করে দিয়ে আসলাম আপনার কাছে এরকম অবস্থাতেই থাকবে। ইট উইল ম্যাচিওর ওভার দ্য টাইম, ইট উইল রিয়্যাক্ট ওভার দ্য টাইম। তো সেই রিয়াকশানগুলো এটা আপনাকে অবজার্ভ করতে হবে। তো তার জন্য আমি একদম প্রথমে একটা কথা বলেছিলাম, যেটা হচ্ছে প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য সবথেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে একটু স্টাডি। ডাজন্ট ম্যাটার হুইচ এভার ফার্টিলাইজার ইউ আর ইউজিং, হুইচ এভার লাইট ইউ হ্যাভ ইউজিং। আপনি যদি প্রপার একটা এডিয়েট সেট আপও নেন, অ্যান্ড ইফ ইউ ডোন্ট মেনটেন ওয়াটার কোয়ালিটি, অ্যালগি আসবে। তো যেটা আমি বলছিলাম যে অনেক সময় অনেকটা ডিপেন্ড করে আপনার ওয়াটার কোয়ালিটি কীরকম আছে তার উপরে। নাহলে ফার্টিলাইজার দিচ্ছি, প্লান্ট লাল হচ্ছে না। কারণ ধরুন আমরা যে ফার্টিলাইজারগুলো দিই লাল হওয়ার জন্য আয়রনটা ইউজ হয়। আমরা যে ফর্মে আয়রন দিই সেটা হচ্ছে Fe3, বাট প্লান্ট যে ফর্মে আপটেক করে সেটা হচ্ছে Fe2। তো এই কনভারসেশনটা আপনার ওয়াটার কোয়ালিটির ওপর ডিপেন্ড করে, সেটা কত ভালোভাবে হবে। যদি সেই কনভারসেশনটাই না হয়, কনভার্টটাই না হয়, তাহলে আপনি আয়রনের পর আয়রন ঢেলে যাবেন, গাছ লাল হবে না। তাতে কি হবে, ওই আয়রনটা ট্যাঙ্কে এক্সেস হচ্ছে, জমছে আস্তে আস্তে। তখন দেখবেন অ্যানোবিয়াসের পাতা ব্রাউন হয়ে যাচ্ছে। অনেক জায়গায় দেখবেন অ্যানোবিয়াসের পাতাটা মনে হবে কালার করে দিয়েছে ব্রাউন কালারে, খুব একটা রাস্টি একটা চলে আসে অ্যানোবিয়াসে। তো মানে ট্যাঙ্কে আপনার সিলিকেটস, আয়রন, এই ধরনের ইনসলিউবল ফার্টিলাইজারগুলো আপনার ট্যাঙ্কে জমা হচ্ছে।
যেহেতু রেগুলার বেসিসে করতে হবে, মানে অ্যাটলিস্ট উইকলি বেসিসে।